সুপ্রিয় দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, গত এক সপ্তাহ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্ক্যাবিস বা চুলকানির যে প্রকোপ সেটা প্রচুর পরিমাণে বেড়েছে বলে জানাচ্ছেন এখানকার চিকিৎসকরা। আজকে সরজমিনে আমরা দেখতে এসেছি আসলে কতটা সত্যি স্ক্যাবিস বা এই চুলকানিতে আক্রান্ত হচ্ছেন কারা কারা এবং কিভাবে তারা এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছেন আমরা একটু সরেজমিনে আপনাদের দেখাতে চাই। এখানে শিক্ষার্থীরা এসছেন বেশিরভাগই চর্ম এবং যৌন যেই চিকিৎসকের কাছে, তার কাছে ছাত্র ভাই যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। মূলত কি রোগের কারণে আপনারা এসেছেন এবং এবং চিকিৎসক মূলত কি বলছে আমরা একটু আপনাদের কাছ থেকে জানবো আজকে। একটু বলি যে কি রোগে এসছেন এবং কিভাবে আসলে এটা প্রকোপটা দেখা দিচ্ছে। সমাপতি স্ক্যাবিস হয়েছে কারণ আমার ফ্রেন্ডের কয়েকজনের হয়েছিল, তারা চিকিৎসা নিচ্ছে তো ভালো হইতেছে, তো সেজন্য আমার 3-4 দিন ধরে আর কি শরীরে চুলকানি শুরু হয়েছে। তাই আমি ভাবলাম যে আগে চিকিৎসাটা নিয়ে নিই যাতে এটা বেশি না বাইরে যায় এই আর কি। মানে এই চুলকানির তো অনেক ধরনের প্রকারভেদ থাকে, আপনাদেরটা কীরকম এবং কত সংখ্যা আপনি আপনার বন্ধু সার্কেলে কতজনকে দেখেছেন? বন্ধু সার্কেল 3-4 জনকে দেখেছি। এইটার লক্ষণগুলো দেখা যায় যে প্রথমে আর কি সাধারণভাবে চুলকায়, পরে দেখা যায় যে হাতের সাইড দিয়ে আর কি বেশি চুলকাইতে থাকে, হাতের সাইড দিয়ে বা পায়ের যে বুড়াঙ্গেলের কোনা দিয়ে এইটা আর কি হয়। অনেক ধন্যবাদ। চিকিৎসকের পরামর্শের জন্য অপেক্ষা করছেন। আরও একজনের সাথে আমি একটু কথা বলি। আরও যারা আসছেন এখানে, মূলত আপনি আসলে কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু বলতেন। আমার হচ্ছে স্ক্যাবিক্স হয়েছে, মানে অনেকদিন হচ্ছে, গত কয়েকদিন যাবৎ হচ্ছে হাতে চুলকাচ্ছে, আর অনেকদিন ধরে হাতে চুলকাচ্ছে। এই চুলকানোর কারণে আমি ভাবলাম যে আমাদের এখানে হসপিটাল আছে, ওখানে গিয়ে একটু চিকিৎসাটা করে নিই বা দেখাই নিই কী বলে। তা ওনারা চিকিৎসা নেওয়ার জন্য এখানে বসে আছে অনেকক্ষণ ধরে। আচ্ছা, এটা হওয়ার কারণ কি? মানে আপনারা এটা চিকিৎসকরা যেটা বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ছোঁয়াচে রোগ যেহেতু একজনের হলে আরেকজনের হতে পারে, আপনাদের বন্ধু মহলের মধ্যে কি এই ধরনের কোনো প্রকোপ দেখা দিয়েছে কি? হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবের 4-5 জনের এরকম হয়েছে, ম্যাক্সিমামই এখন আরও বাড়ে যাচ্ছে, গরমের কারণে আরও বেশি হচ্ছে এগুলো। এই জন্য আর কি প্রথম দিকেই মানে সাময়িক স্তরে আমরা চিকিৎসা কেন্দ্রে এসেছি। আপনি কি হলে থাকেন না মেসে? আমি মেসে থাকি। মেসে যেখানে থাকেন সেখানে আসলে এই রোগটা ছড়িয়েছে কিনা? হ্যাঁ, অনেকের মাঝে এরকম দেখা যাচ্ছে, মানে চুলকাচ্ছে হাতের প্রথম স্তরে, হাতের ফাঁকগুলো এগুলোতে চুলকাচুলকি করতেছে, তারপর থেকে আবার পুরো শরীরে বিস্তারিত হয়েছে এরকম। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে কেউ আছেন, এদিকে যারা অপেক্ষা করছেন চিকিৎসক দেখাবেন বলে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত ডাক্তার মাশিউল আলম হোসেন, যিনি চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে, এবং তিনি মূলত এই তথ্যটি দিয়েছেন যে গত 10 দিনে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে রোগী দেখা গেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচুর পরিমাণে রোগী এতে আক্রান্ত হচ্ছেন। আমরা চিকিৎসকের কক্ষে একটু আসতে চাই এবং তার সাথে কথা বলতে চাই। আপনি দেখতেই পাচ্ছেন যে চিকিৎসক অনেকটাই ব্যস্ত এবং তিনি প্রত্যেক দিন কতটা স্ক্যাবিসে আক্রান্ত শিক্ষার্থী তারও কিন্তু হিসেব রেখেছেন। যদি একটু সময় আপনার চাই, যদি আমরা দেখছি উনি যথেষ্ট পরিমাণে ব্যস্ত এবং যেটা বলা হয় যে গরমের সময় এই রোগের প্রকোপটি অনেকটাই বৃদ্ধি পায় এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি এবং ছোঁয়াচে সেহেতু এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা একটু স্যারের সাথে কথা বলি। আমরা যেটা আপনার মাধ্যমে জানতে পেরেছি যে এই রোগটির প্রকোপ অনেকটাই ছড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গত 10 দিনের হিসেব আপনি বলছিলেন। মূলত প্রথম কিভাবে পেলেন এবং এখন রোগীর সংখ্যাটা কত ভয়াবহ কিনা এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনারা কি ধরনের সহায়তা দিচ্ছেন? এখন আমি হলো এখানে খুব একটা বেশি দিন আগে জয়েন করিনি, হয়তো মাসখানেক হবে। তবে এখানে আসার পরে আমি যখন রুগীগুলো অনেকে জানতো না যে ব্যাপারগুলো, বিষয়গুলো। তারপর যখন আসা শুরু হয়ে গেল, আমি যখন রুগী দেখছি প্রথমে 8-10টা রুগী পাচ্ছিলাম। তো এটা তো আমার বাইরের চেম্বার প্র্যাকটিস অনুযায়ী এটা আসলে গোটা বাংলাদেশে আসলে সমস্যা, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্যা না। কিন্তু এখানে সমস্যার কত প্রকট এটা হলো বিষয়। তারপরে গত 10 দিন যদি হিসাব করি, প্রতিদিন যখন 30 থেকে 40 পেশেন্ট যখন আসা শুরু হলো, তখন বুঝলাম যে না, এটা ভিতর গোপন থেকে গেছে, কেউ ওভাবে এক্সপোজই করেনি, জানেই না যে রোগটা কীভাবে ছড়িয়ে গেছে। যেহেতু এটা একটা ইনস্টিটিউশন, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এত বড় ইউনিভার্সিটি, এত বড় হল, সেখানে হলে আমরা ছাত্রছাত্রী কীভাবে থাকে জানি, পাশে আশেপাশে মেস আছে, কত মানে কীভাবে থাকতে হয়, বিশেষ করে গণরুম আছে আবার বিভিন্ন হলে, এখানে তো আরও অবস্থা খারাপ। তো যেহেতু রোগটা খুবই ক্লোজ কন্ট্যাক্টে হচ্ছে এবং একজনের সাথে আরেকজন ট্রান্সমিট হচ্ছে বডি কন্ট্যাক্টে,
কারণ এই রোগটা যেই পরজীবী একটা প্যারাসাইট, এটার নাম হলো সার্কোপ্টেরাস স্ক্যাবি হোমিনিস। তার মানে এটা মানুষের শরীরেই বেঁচে থাকে, খালি একটা শরীর থেকে আরেকটা শরীরে যায়। মধ্যেখানে যদি যে কোনো শরীর থেকে বাইরে রাখা যায় তাহলে এরা 24 ঘন্টা থেকে 36 ঘন্টাতে ডেড হয়ে যাবে। তাহলে এটা ছড়াচ্ছে এখানে। আমরা যদি 3 দিন যদি সেপারেট রাখা যায়, আর প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা, তার আগে সচেতনতা সবাইকে জানতে হবে, যেহেতু এটা শিক্ষিত জায়গা, ইউনিভার্সিটি ক্যাম্পাস, আমার সুবিধা হয়েছে। এই ছাত্রছাত্রীকে বললেই তারা তাদের মতো তারা আবার এই কথাগুলো ট্রান্সমিট করছে এবং তারা কিন্তু অলরেডি শুরু করেছে। আপনি এই আক্রান্তের হারটার কথা বলছিলেন স্যার। আমি বলছিলাম যে পার ডে বললাম প্রতিদিন আমি এখানে পাচ্ছি 30 থেকে 40টা এরকম পেশেন্ট। গত বৃহস্পতিবারে পেয়েছি আমি হলো যে 29। আমি আজকে আবার অলরেডি এখন পর্যন্ত যদি বলি আমার যে সব এই স্ক্যাবিজের জন্যই আমি রাখছি, এটা 6টা এ পর্যন্ত হয়েছে, হয়তো সামনে আরও, হ্যাঁ এখনও শুরু হচ্ছে, কেবল আসবে তো ওরা, তো এটা চলে যাবে 26-30 চলে যাবে। এই চিকিৎসার ক্ষেত্রে অনেকেই বলেন যে চর্মরোগের চিকিৎসার ওষুধ মেলে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ধরনের ব্যবস্থা করেছেন এখন? রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা যখন এই আকারে যখন ছড়িয়ে পড়েছে একটা ইনস্টিটিউশন, এর মধ্যে প্রতিদিন, এটা তো বিশাল বড়, চিফ মেডিকেল অফিসার বোঝেন। আমি সাথে সাথে চিফ মেডিকেল অফিসার ইনফর্ম করছি এই রোগের ওষুধ ইমিডিয়েটলি ব্যবস্থা করতে হবে। আমি একটু আশ্চর্য হয়ে গেছিলাম যে এত বড় মেডিকেল সেন্টারে এই রোগের কোনো মেডিসিন সাপ্লাই নাই। যাই হোক, উনি রাতারাতি 2 দিনের মধ্যে এখন ছাত্রছাত্রীদের জন্য বা এই পরিবারের জন্য সমস্ত মেডিসিনের ব্যবস্থা করেছেন। এখন প্রশ্ন আসতে পারে এটা চিকিৎসাতে কী দিচ্ছেন আপনারা, তাই না? এটার জন্য কমনলি আমরা যারা কন্ট্যাক্ট যারা, তাদেরকে আমরা প্লেন হলো যে পারমেথ্রিন ইউজ করি। যখন দেখি ইনফেক্টেড অবস্থা আসছে তাদেরকে পারমেথ্রিন প্লাস কোটামিটন বলে আর একটা কথা আছে, এটা মিক্স ইউজ করছি। এবং সিস্টেমিক একটা ট্যাবলেট পাওয়া যায়, এটা আইভারমেকটিন। রোগের অবস্থা অনুযায়ী সাধারণত প্রপার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এসব তো দিতেই হয়। এটা কি করোনার ফলে ওষুধ কাজ করছে না, এই ধরনের একটা কথা উঠেছিল, এটা কতটা সত্য? এইটা বিষয় শোনেন, এটা হলো সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বিষয়। কেন এই রোগটা শুধু স্কিন ডিজিজ না, স্কিন ডিজিজের মধ্যে শুধু স্ক্যাবিজ না, আরও অনেক রোগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যে মেডিসিন দিয়ে আমরা ভালো করছিলাম সেই মেডিসিন এখন ভালো করতে পারছি না, এখন সব নিউয়ার মেডিসিন লাগছে। কেন? তো কোশ্চেন একটাই। কিন্তু এই বিষয়টা কে বলবে? আমি ডাক্তার হিসাবে বলতে মানে এইটুকু বলতে পারি হিসাবে, এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, যে কিছু একটা ঘটনা ঘটেছে আমাদের বডি ইমিউন সিস্টেম, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, কিছু একটা ঘটনা ঘটেছে। তো কী ঘটেছে? কাছাকাছি সময় যদি দেখি তাহলে করোনা হয়েছে বিশাল বড় একটা, আর তার পাশে করোনা ভ্যাকসিন আমরা দিয়েছি। এর বাইরে আমার কাছে অন্য কিছু এখন, যেটা অনেকে বলছে ওয়েদার, না, এটা থ্রু আউট দ্য ইয়ার থাকে, গ্রীষ্ম বর্ষা শরৎ হিমন্ত, কিন্তু যে রেটটা ছিল একদম র্যাপিড। এটা হয়েছে, যদি আপনার মনে থাকে, আপনার হয়তো জন্ম হয়েছে কিনা জানি না, 71-এর যুদ্ধের সময় হয়েছিল এই একই অবস্থা হয়েছিল গোটা বাংলাদেশে। যাদের 71-এর যুদ্ধের কথা মনে আছেন, আমি তখন ক্লাস 3-তে পড়ি, একই অবস্থা এখন। স্যার, এজ গ্রুপটা কি, মানে বয়স ভিত্তিক যদি আমি বলি, শিক্ষার্থীরাই বেশি নাকি কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা আক্রান্ত? না, এখন এই জায়গায় সেই কর্মচারী আছে, পার্সেন্টেজ খুব কম, শিক্ষার্থীরা সব থেকে বেশি। কারণ ওই যে বললাম যে এদের যে বললাম পার্সোনাল হাইজিন মেনটেন করার ব্যাপার, এরা হলে বসবাস করে, এরা হলো যে আপনার মেসে বসবাস করে, যেভাবে বসে আপনি একটু চিন্তা করলে হবে। আর শিক্ষক অবস্থা নিজ নিজ বাসায় বসবাস করে, স্পেশাল সবার যে যার রুমে থাকছে, তাহলে পার্সোনাল হাইজিন মেনটেন করা সহজ বাসাতে এই হলে সম্ভব না। শেষ যেটা জানতে চাই স্যার, প্রতিকার বা প্রতিকারের চেয়ে আমরা প্রতিরোধের দিকটাতে বেশি আসলে আগ্রহ বোধ করি। কি পরামর্শ দেবেন? প্রথম কথা হলো সচেতনতা। এটা প্রত্যেকে ইনফরমেশান থাকতে হবে যে এটা হলো যে আপনার বডি টু বডি কন্ট্যাক্টে যাচ্ছে, জামা কাপড়, ক্লদিংস যেগুলো, এগুলো ব্যবহার করে, সুতরাং যার পার্সোনাল হাইজিন মেনটেন করতেই হবে। আমার জিনিসপত্র আমি কাউকে ব্যবহার করতে দিব না, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে তারা অলরেডি জেনে গেছে। এটার ফার্স্ট কথা, এটা করতে হবে এবং প্রপার ট্রিটমেন্টটা করতে হবে। বিশেষ করে যে একটা রুমের মধ্যে 4 জন থাকছে স্টুডেন্ট, একজন এখানে ট্রিটমেন্ট নিয়ে এসেছে, আমি ওকে বলে দিচ্ছি ওই 3 জনের দায়িত্ব কিন্তু তোমার, আমার না। তুমি ওই 3 জনকে বলো, যেহেতু ওই রুমে আছে অবশ্যই রোগটা হয়ে গেছে, কারণ এইটার যে এই পরজীবীটা শরীরে ঢোকার পরে আপনার সিমটামটা টের পাবেন 2 থেকে 3 সপ্তাহ পরে। তার মানে আপনি অলরেডি ইনফেক্টেড, কিন্তু আপনি জানেন না। এই যে মেসেজগুলো দিতে হবে, প্রপারলি পৌঁছে দিতে হবে, তাহলে তার চিকিৎসাটা নেবে। তা নাহলে কী হচ্ছে, আপনি ভালো হয়ে যাচ্ছেন, যে রুমে যে বললেন ওরা কেউ ট্রিটমেন্ট নিল, আবার 7 দিন পরে ওরা শুরু হয়ে গেল, তখন ওদের কাছ থেকে আসছে ভিসিয়াস সাইকেল চলতে আসে। আপনি স্টপ করবেন কোথায়? সুতরাং সচেতনতা খুব মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ বলছিলেন ডাক্তার মাসিউর। আমরা মূলত দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে স্ক্যাবিস বা চুলকানির যে হার, সেই শতাংশের
কতটা ভয়াবহভাবে বাড়ছে এবং এটিকে থামানোর জন্য কি করা প্রয়োজন। এতক্ষণ চিকিৎসক সে কথাটি বলছিলেন। মূলত এই জিনিসটা যদি না থামানো যায় তাহলে ক্যাম্পাসের সব জায়গাতে যে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন পদচারণা করবেন সেই জায়গাতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা তার। তো এখন পর্যন্ত যারাই আসছেন রাজশাহী মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয়ের, তারা সকলেই বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র পাচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন সচেতনতা খুবই জরুরি, সচেতনতাই প্রধান এটি নির্মূলের জন্য। এতক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র থেকে আবরার শাহীর আমি আপনাদের সঙ্গে ছিলাম।